রেশাদ মল্লিক বলছি। না না, 10 লাখের কমে দেবে না। হ্যাঁ হ্যাঁ, আর যখন বলছে তখন 10-এ ঠিকই উঠবে। হ্যাঁ, কাল সকালেই। সিঙ্গাপুরে থাকবো সপ্তাহখানেক, তারপর হংকংয়ে 2 দিন থেকে ফিরবো। হ্যাঁ, আজ আর কোথাও বেরোবো না। বাপি, আজ দারুণ কিছু একটা বলবো তোমাকে। কি ব্যাপার? দেখো তো, একে চেনো নাকি? এটা কার ছবি? তুমি তো একে দেখেছো বাপি। কার মেয়ে? পুলিশ চিফ মিস্টার রাশেদের মেয়ে। কার মেয়ে? রাশেদের মেয়ে? রাশেদ আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ, রাশেদ বলছি। আমি এখন একটা জরুরি ফাইল নিয়ে বসেছি। কালকে একবার অফিসে এসে দেখা করবেন। আব্বু, বেরোবি না? বেরোলেই আবার কাজ নিয়ে বসবে না? ঠিক আছে, থাকলো কাজ। এখন সোজা গিয়ে ঘুমো। 2 ঘন্টার বেশি না। ঠিক আছে ঠিক আছে, তার আগে ফিরে আসো। তবে তার আগে তোমাকে একটা সারপ্রাইজ দেব। এই ছবিটা চিনতে পারো নাকি দেখো তো। না, ঠিক চিনতে পারছি না রে। অনেকবার তো আমার সাথে ওকে দেখেছো, তোমার নিশ্চয়ই কোনো আপত্তি নেই আব্বু? না রে পাগলি, তোর পছন্দ হলে আমি আপত্তি করতে যাব কোন দুঃখে। তা ওর বাবার নামটা কি? ওর বাবার নাম তোমার নামের একদম কাছাকাছি, রেশাদ। কে? রেশাদ? রেশাদের ছেলে? আমার বন্ধু রেশাদ? আজকের নাটক মোহনায় ভোর নামে। রচনা জিয়া আনসারি, প্রযোজনা রামিন্দু মজুমদার। নাট্যানুষ্ঠান মোহনায় ভোর নামে। রাশেদের মেয়ে? ওর নাম নাজু। কিন্তু কিন্তু রাশেদ কি জানে? আজ জানবেন। না মানে, রাশেদ কি জানে তুই কার ছেলে? না, তুমিও যেমন জানতে না, ওর বাবাও আজই জানবেন। তোমরা দুজনই ভারী আশ্চর্য। 2 বন্ধুর কেউ জানতে না, জানতে চাইলেও না। কিন্তু বাপি, তুমি... না না, তোমার কি কোনো রকম আপত্তি? আপত্তি? আমার? না রে বাপি, আমার কোনো রকম আপত্তি নেই। কিন্তু যদি আমার আপত্তি থাকে মা? আব্বু, অবাক হলি? আব্বু, আব্বু তুমি আপত্তি করছো? করছি। আমি যে বিশ্বাস করতে পারছি না। সারা জীবনে না তো কোনোদিন শুনতে হয়নি মা। আজ না শুনলে বিশ্বাস হওয়ার কথা তো নয়। না কেন আব্বু? ওকে ডেকে পাঠা, ওর সামনেই বলবো। রেশাদ, সেই রেশাদ। রাশেদ, সেই রাশেদ। আমার আরিফ ভালোবেসেছে রাশেদের মেয়েকে। আজ যদি রাশেদ আমাকে ফিরিয়ে দেয়, যদি আরিফকে কষ্ট দেয়, না না, তা সে দিতে পারে না। রাশেদ তো জানে আমি আরিফকে কেমন করে আগলে রাখি, কেমনভাবে ওকে আমি গড়েছি। ও তো জানে সমস্ত বিষ আমি নিজের জীবনে ছড়িয়ে আরিফের জীবনে দিয়েছি অমৃতের সন্ধান। ও তো জানে আরিফকে কষ্ট দেয়া মানে একটা ঘুমিয়ে থাকা সাপকে জাগানো, যার ফনার দংশন থেকে কেউ বাঁচে না, কেউ বাঁচেনি। হ্যালো, কে? নাজু? হ্যাঁ মা, আমি ওর বাপি। ও তো তোমাদের বাড়ির দিকে গেল মা, এক্ষুনি পৌঁছে যাবে। রাখি মা। রাশেদ, ভুলে যেও না, আরিফকে কষ্ট দেয়া অর্থ একটি কেউটেকে আঘাত করা। কিন্তু রাশেদকে যে আমি চিনি, রাশেদ আমার বন্ধু, আমার জীবনে দেখা একটি মাত্র মানুষ যে নির্ভয় মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে পারে। আপোষহীন একটি মানুষ। ভোর নামে। আপোষহীন একটা মানুষের রেশাদ সারা জীবন কোনোদিন মাথা নোয়ায়নি, কিন্তু আজ রেশাদ, আজই আমি দেখব তুই মাথা নোয়াস কিনা, নোয়াতে পারিস কিনা। আব্বু, আরিফ এসেছে। ও, তোমাকে ডেকে পাঠিয়েছি।
নাজুর টেলিফোন পাওয়ার আগে অবশ্য আমি বেরিয়ে পড়েছি। ও, টেলিফোন পেয়ে বেরোলে ভালো হতো। নাজু যেমন আপনাকে আজ বলেছে, আমি ওদিকে আজ বাপিকে সব খুলে বলেছি। জেনেছো বোধ হয় তোমার বাবা আমার বন্ধু। জি, আপনার নামটা বলার সাথে সাথে বাপির চোখে মুখে একটা চমক দেখলাম, যেন অনেক দিনের অনেক কথা তার মনে পড়লো। ঠিকই দেখেছো তুমি। তোমার বাবার নাম শোনা মাত্র আমার চোখে মুখেও সেরকমই একটা চমক। নাজিও বোধহয় দেখে থাকবে। অনেক দিনের অনেক কথা আমারও মনে পড়েছিল বটে। সেই অনেক দিনের অনেক কথার জন্যে আমি এ বিয়েতে রাজি নই। জীবনে আমি কোনোদিন কোথাও না শুনিনি। নাজিও শোনেনি। নাজু এই নাম মেনে নিতে পারবে কিনা আমি তা জানি না। আমি বেয়াদবি মাফ করবেন, আমি পারবো না। এই না এর কারণ আমাকে জানতে হবে। আপনি বাপির বন্ধু, আপনি নিশ্চয়ই জানেন। সব জানি। তোমার জন্মের সময় তোমার মা মারা যান। একটা প্রচণ্ড ভালোবাসা দিয়ে তোমার বাপই তোমাকে আজ পর্যন্ত ঘিরে রেখেছে। ঠিক ঠিক যেমন নাজুর মা নাজুর জন্মের সময় মারা যাবার পর আমি ঘিরে রেখেছি নাজুকে। সব জানি, কিন্তু কিন্তু তবু এ বিয়ে হবার নয়। কারণটা আমাকে জানতে হবে। কারণটা আমি কি তোমাকে বলতে পারলেও বলবো না। আপনি কি কোনো কারণে আমাকে অযোগ্য ভাবছেন? না, বরং তোমাকে আমি যেদিন থেকে নাজুর সঙ্গে দেখেছি সেদিন থেকে নাজুর কাছে তোমার সম্পর্কে জানতে চেয়েছি। যতদূর জেনেছি, নাজুর জন্য তোমার চেয়ে যোগ্য ছেলে আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি। তবে এই তবের উত্তরটা আমি জেনে থাকলেও তোমাকে বলতে পারবো না। কিন্তু না জেনে আমি যাব কেমন করে? উত্তরটা আমি ছাড়া আরও একজন জানে। কে? তোমার বাবা, আমার বন্ধু রেশাদ। বাপি? বাপি জানে? জানে। বেশ, তাহলে বাপিকে জিজ্ঞাসা করব। মা, মা কাছে আয়। আমি জানি মা, এই মুহূর্তে তোর সবচেয়ে বেশি রাগ হচ্ছে আমার উপর। সারা জীবনে তোকে কিছু চাইতে হয়নি, আজ ছিল তোর প্রথম চাওয়া। সেখানে তোকে ফিরিয়ে দিতে তোর বাবার কষ্টটা তোর এখন একবারও মনে পড়বে না। এতটুকু কষ্ট যে তোকে পেতে দেয়নি, আজ সে দিল তোকে সবচেয়ে বড় কষ্ট। তার উত্তর খুঁজতেও তুই চাইবি না, কেউ চায় না, আমি জানি মা, আমি জানি। কিন্তু তবু এ কষ্ট তোকে আমি দিলাম, দিতে হলো। আব্বু, শুনতে পাস মা? ভেতরের কান্না শুনতে পাস না? পাই আব্বু, পাই। কিন্তু কি কারণে আমি ওকে ফিরিয়ে দিচ্ছি? আমি যে আমার কাছে কোনো জবাব দিতে পারছি না। জবাব আমাকে পেতেই হবে। সত্যি কি এর জবাব তুমি জানো? বাপি, তুমি জানো? বাপি বলো, বাপি চুপ করে থেকো না, বলো বাপি। জানি বাবা, আমি জানি। বাপি, বাপি তুমি কাঁদছো কেন বাপি? সারা জীবনে তোর এই বাপি কোনোদিন কারোর ধমক শুনেনি, আজ প্রথম ধমক শুনল। বাপি, এমন কি জবাব যে জবাব দিতে তোমার কষ্ট হয়? আজ পর্যন্ত কোনো কষ্টে তোর বাপিকে কেউ কাঁদতে দেখেনি। দরকার নেই বাপি, যে কষ্ট তোমাকে কাঁদায় সে কষ্টের কারণ আমি হতে চাই না। আরিফ, আজ পর্যন্ত আমি নিজের কাছে নিজের জবাবদিহি করেছি। এই প্রথম নিজের বুকে লুকিয়ে রাখা আরেকজন জবাব চাইল। যে মানুষটা আমার স্বপ্নে ছিল, আমার অতীতের কোনো এক সময়ের কল্পনায় ছিল, যে মানুষকে আমি সব কিছু থেকে আড়াল করে গড়েছি, আজ আজ সেই মানুষ আমার কাছে জবাব চাইল। জবাবটা আমাকে দিতেই হবে। না বাপি না, আমি জবাব চাই না। না রে বাপি, সমস্ত জীবনের স্বপ্ন দিয়ে তোকে আমি তৈরি করেছি। আমার সমস্ত স্বপ্ন দিয়ে গড়ে তোলা একটা মানুষ তুই, আমি তা হতে পারিনি। কি তুমি হতে পারোনি বাপি? আমার চোখের সামনে তো অসংখ্য মানুষের আনাগোনা, তোমার মতো তো কখনো কাউকে দেখিনি আমি। যদি তাই হতো, সত্যি যদি তাই হতো। কি হতো বাপি? যা তুই ভাবিস, আমাকে যা তুই ভাবিস, যদি 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 সত্যি আমাকে সবাই তাই হতে দিত। স্পষ্ট করে বলো বাপি, কি তুমি হতে চেয়েছিলে, কারা তা হতে দেয়নি? আমি জানি আরিফ, জবাবটা তোর ভীষণ প্রয়োজন। আমি জানতাম জবাব একদিন প্রয়োজন হবে। রাশেদ একদিন বলেছিল আমাকে, বলেছিল, রেশাদ নিজের কাছে তুমি জবাব দিচ্ছ না, একদিন দিতে হবে। বুঝিনি সেদিন নিজের কাছে জবাব দেওয়ার অর্থ কি। বাপি, যে জবাব দিতে গিয়ে তোমার এত কষ্ট, সে জবাবে আমার প্রয়োজন নেই। আরিফ, সারা জীবন ধরে তোকে আমি প্রাচীরের মতো আগলে বেরিয়েছি,
প্রাচীরের বাইরে রেখেছি জীবনের সকল যন্ত্রণা, জীবনে যত আঘাত, জীবনে যত অত্যাচার, জীবনে যত দুঃখ। প্রাচীরের ভেতরে বইতে দিয়েছি শুধু সুবাস, শুধু সুখ, শুধু হাসি, শুধু আলো। আজ আচমকা সে প্রাচীর থেকে পাথর খসে তোর জীবনকে আহত হতে আমি দেব না। জবাব না দিলে প্রাচীর ভেঙে যাবে, এই জীবনের অসংখ্য কান্না ভেঙে তোকে ঘিরে ফেলবে, নাজু তোর জীবন থেকে সরে যাবে। এ হয় না, এ আমি হতে দেব না। কিন্তু জবাব আমি প্রথম তার কাছেই দেব। কে সে? নাজুর বাবা রাশেদ। কে? রেশাদ? কি জবাব চাও রাশেদ? সবার বেলায় তোমার জবাব যা, আমার বেলায়ও তাই হোক না। তুমি তো চিরকালই বিচার নিজেই করেছ, আজও তুমিই করো। তোমার আইনে যে অপরাধী সে তো তোমার সামনেই। যদিও আজ পর্যন্ত আমার হাতে কোনো প্রমাণ নেই, সারা পুলিশ বিভাগের হাতে কোনো প্রমাণ নেই, কিন্তু কোথাও কোনো প্রমাণ না রাখলেও এক জায়গায় প্রমাণ তুমি ঠিকই রেখে গেছো। কোথায়? জানো না? জানি। কোথায় বলো, কোথায়? তোমার মনে। তুমি জানো? জানি, কিন্তু তুমি জানো না। তুমি জানো না কেন রাশেদ? রেশাদের মতো একটি মানুষ, যে একদিন ছোট্ট একটি বালক ছিল, যার একটি নিঝুম শৈশব ছিল, রাশেদ নামে আরেকজনের তাই। সারাদিন রাশেদ আর রেশাদের সারা দিন ছিল, সারা সকাল, সারা দুপুর, সারা বিকেল, সারা দুষ্টুমি, সারা লেখাপড়া, সবই তো ছিল একসাথে। মনে পড়ে তোমার? পরে পড়ে। কাজেই প্রমাণ হয়ে গেল পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট রেশাদ মল্লিক, হিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট রাশেদ আহমেদ। এবার বাকি রইল কম্পিটিটিভ পরীক্ষা, নিঃসন্দেহে আর টপে থাকবে। মনে কর আর টপে থাকলো। কোন সার্ভিসে জয়েন করব? এটা একটা ভাববার ব্যাপার অবশ্যই। আমার মনে হয় গট ইট পেয়ে গেছিস? হ্যাঁ পেয়ে গেছি। অবশ্যই এটা আমার মত, তোর অন্য মত থাকতে পারে। কোনদিন ছিল নাকি? না, তা অবশ্যই ছিল না। রাশেদ, আমার কিন্তু ভারী অদ্ভুত লাগছে রে। কিরকম? গায়ের নাম খুনিয়া পালং, সে গায়ের মোটামুটি অবস্থাপন্ন দুটি গৃহস্থ বাড়ির দুটি ছেলে, রাশেদ আর রেশাদ। সবাই আজও বলে মানিক জোড়, একসাথে, সব তাদের একসাথে, ইউনিভার্সিটি শেষ ধাপ পর্যন্ত একসাথে। বাকি জীবনটাও শেষ পর্যন্ত একসাথেই কাটবে। আরো একটা ব্যাপার, আজ পর্যন্ত দুজনে যা কিছু ঘটলো তার উদ্যোগ নিলি তুই, ফল ভোগ করলাম আমি। উল্টোটাও হতে পারতো। আসলে ডিসিশন নেবার আগে তুই বড্ড বেশি ভাবতে থাকিস। আমি নিয়ে ফেলি। যাকে, এবার তাহলে ডিসিশন। ওকে, ডিসিশন। আমরা দুজনেই পুলিশ সার্ভিসে জয়েন করব। ঠিক আছে। কেন? বল। আহা, একটু প্রতিবাদ তো করবি, নইলে জমে না যে। প্রতিবাদ করব, পারি না তো। ঠিক আছে, ধরে নিলাম তুই বললি পুলিশ সার্ভিস। ওয়াই? আমি বললাম কারণ ছেলেবেলা থেকে আমরা যখন যেখানে অন্যায় দেখেছি দুজনে তার মোকাবেলা করেছি। মনে নেই সেই যে মৌলভী স্যারকে কয়েকটা ছেলে একদিন অপমান করলো, দুজনে মিলে এমন হেনস্থাই করলাম ওদের যে মৌলভী স্যারের কাছে মাপ চাইতে বাধ্য হলো। তারপর কলেজে সেই ঘটনাটি। হ্যাঁ, ইউনিভার্সিটি সেই ব্যাপারটা ধর। তারপর কদিন আগে গায়ে সে রাস্তা ঠিক করার ব্যাপারটা। মোরল তো কিছুতেই রাস্তা ঠিক হতে দিতে চাচ্ছিল না। আর কেন বা চাইবে বল? আরে রাস্তা হলে যে গরুর গাড়ির বহরের ইনকামটা কমে যাবে, তখন রিক্সা চলবে, বেবি ট্যাক্সি চলবে, গরুর গাড়িতে উঠবে কে? অথচ সরকারের লোকজন রাস্তা বানাবার জন্য তৈরি। পারলো না তো টেকিয়ে রাখতে। আমরা এতজন ইউনিভার্সিটি ছেলে মেয়ে মিলে এমন ভাবে রাস্তা বানানোর কাজে লেগে পড়লাম যে মোড়ল ব্যাটা দাঁতে দাঁত চেপে থাকলো। রাস্তাটা ঠিকই তৈরি হয়ে গেল, কি চমৎকার একটা পথ যে হয়ে গেল। তখন তুই জানতি না, আমিও জানতাম না যে ওই পথই আমাদের জীবনের পথ বদলে ফেলবে। আমরা কেউ জানতাম না যে রেশাদ চিরকাল ছেলেবেলা থেকে যে রেশাদ রাশেদের সিদ্ধান্তে নিজের সিদ্ধান্ত বলে জেনেছে, চিরকালই তাই জানবে বলে ভেবেছে। সেই রেশাদের সিদ্ধান্ত একদিন রাশেদের সিদ্ধান্ত থেকে ছিটকে চলে যাবে এত দূর অন্য পথে। দুজনের পথ দুজনের মতো এত পৃথক হয়ে যাবে। এখনো কি মনে হয় এই পার্থক্যের প্রয়োজন ছিল? ছিল, এখনো বলবো ছিল, চিরদিন বলবো ছিল। যদি এখনো তাই মনে হয়ে থাকে, যদি আজও এই মুহূর্তে পর্যন্ত তুমি তোমার পথ কি সঠিক জেনে থাকো, তাহলে তো এতক্ষণ এখানে দাঁড়িয়ে এই স্মৃতিচারণ অর্থহীন। রাশেদ, তোমার আজকের পথে দাঁড়িয়ে তোমার কর্তব্য এতক্ষণ সেরে ফেললেই পারতে। রাশেদ, সত্যি তুই আমাকে অনেক দূরের মানুষ ভাবছিস রাশেদ। তুই আমাকে তুমি করে বলে যাচ্ছিস, যেমন বলতি তুই তোর সেসব বন্ধুদের যাদেরকে তুই মনে জায়গা দিসনি কোনো দিন। যেখানে তুমি দাঁড়িয়ে সেখান থেকে কি করে আশা করো যে আজকের রাশেদের মনে তোমার জন্য সেই জায়গাটাই থাকবে? তুমি জানো না, তুমি কি সবচেয়ে বেশি জানো না, রাশেদ তার মূল্যবোধ নিয়ে কোনো দিন কারোর সাথে আপোষ করেনি, করবে না কোনো দিন। জানো না? জানি। এটাও কি জানো না, রাশেদ চিরকাল ধরে বিশ্বাস করে
তাকে সবচেয়ে বেশি যে চেনে সে তার স্ত্রী নয়, কন্যা নয়, বাবা নয়, মা নয়, তার একটি বন্ধু ছিল যার নাম রেশাদ। এ কি মা? আমি শুনবো। রেশাদ, তুমি কি চাও থাকুক? আমার চাওয়া এখন তোমার চাওয়া থেকে অনেক দূরে। আমাকে থাকতেই হবে। আমি জানি তোমাদের আজকের দেখা আরিফ আর আমার জন্যে। তোমাদের কথার মধ্যেই আমার কথা লুকিয়ে আছে। যে কথা আমার কাছে আমার জবাব, তা আমাকে জানতেই হবে। তুমি থাকো মা, জবাব, সবাই জবাব চায়। একটা সময় নিজেই নিজের কাছে জবাব চায়। রাশেদ, তার আগে যদি আমি কতকগুলো জবাব তোর কাছে চাই, তোদের কাছে চাই, তোদের সবার কাছে চাই। জীবন যাদেরকে আচমকা বিপর্যস্ত করেনি, জীবনের প্রচণ্ড চাবুক অকস্মাৎ যাদের সংসার তছনছ করেনি, তাদের কাছে যদি জবাব চাই, যদি চাই। চাওনি তো জবাব কোনোদিন? জীবন তোমাকে আক্রমণ করেছে, তুমি জবাব তো চাওনি, তুমি পাল্টা আক্রমণ করেছো। চাবুকের জবাবে চাবুক বসিয়েছো, চাবুকের জবাব তো চাওনি। সমাজে ঘেরাই জীবনের বিচার তো চাওনি সমাজের কাছে। সমাজ? কিসের সমাজ? কার সমাজ? তোমার, আমার। মনে পড়ে না রাশেদ? তোমার মনে পড়ে না? তখনও তো তুমি আর আমি একসাথে, আমাদের সব কিছু একসাথে। এমএ পরীক্ষার ফলাফল নিয়ে যখন গায়ে ফিরলাম, তখন মনে হলো গ্রাম জুড়ে সানাই বাজছে। একই দিনে একই ক্ষণে একসাথে রাশেদ আর রেশাদের বিয়ে। মনে পড়ে? পরে আমাদের দেখা হলো বিয়ের 3 দিন পরে, আমাদের বাড়ির দাওয়ায়। মনে পড়ে? পরে আর কিছু মনে পড়ে না? চুপ করে রইলে কেন? মনে পড়ে না? তারপর কি আসস কেমন? ভালো। বাপ রে, এরই মধ্যে জব দিয়ে অন্য খান থেকে আয়। আরেকজনের জবাবও অন্যখান থেকেই আইতে পারে। খাইছে আমারে। চুপ করে আসো কেন? সিগাও না কিছু। দূর, ওইসব রাশেদ পারে। তা চলবো না, তোমার কিছু না কিছু জিগানুই লাগবো। ঠিক আছে, দাদাই যখন জিগাইতে পারবো না তখন আমি জিগামু। রাশেদ ভাই রাজি? খাইছে তুই জিগাবি? কাম সারছে। কেন কাম সারবো কেন? তোর যা মুখ। এইবার বালা হইছে, যেমন আপনার দোস্তের মুখ বন্ধ তেমন আলগাহের বইনের মুখ। রাসু জিগা তো তুই। ভাবি যে কইলো আপনি মানুষটা বেশি সুবিধার না। ঠিক, ঠিকই তো। ওই, তোরা কি শুরু করলি? ভাইজান, কিরে দাদা? আমি কোনো কথা শুনবো না। এবার তুমি আমায় ঢাকা লইয়ে যাইবা। ইহ রে, ভারী হইছে একখান বাইনা লইয়া। লেহাপড়া কিছু করে না, ঢাকা যাইবো। জামুই তো 100 বার জামু। ও ভাইজান, আমায় লইবা না? ঠিক আছে, আমি ভাবি লগে যামু। ও ভাবি, আমায় ঢাকা লইয়ে যাবে না? ক নিবি না আমারে? নিমু না আবার? আমার ছোট সুয়ামিরে ফালাইয়া আমি কই যামু? তোর ভাইজান যদি আমারে লয় তাহলে তোরও লইব। না না না, ওই কাজ কামের মধ্যে মাইয়া মানুষে খালি বেজাল লাগাইবো। ইস, এই সব বুঝি না, আমরা লগে যামুই। রাশেদ, তুমি চুপ থাকো তো। দুজনে যুক্তি করে আমাকে ফালাইয়া যাইব, ওইসব চলবো না, আমরা যামু। ঠিক আছে, আমাকে যখন এতই অপছন্দ তাইলে আমরা আমাকে বাপের আজই যামুকা। ভালো হইছে, ভালো হইছে। ওই ভাবি, তুই কি হাসাই যাবি গা? তাহলে এমনি তো। ওই তুই চুপ কর তো। না, আমি চুপ করুম না। হ, আমরা যামুই গা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাই এখন বাড়ি চলো। ইস, আই আই কই চলো, ওই সব চলবো না। মায়ে কইছে আজ দুপুরে খাইয়া লইয়া তারপর যাইতে। ওই রাশেদ, খায়া যাইস রে। তাহলে একটা বালিশ এনে দে। রাসু আর আশু, মনে পড়ে না রাশেদ? পরে মনে পড়ে, সব মনে পড়ে। এরপর একদিন মিনাকে চলে যেতে হলো ওর বাপের বাড়ি। রিনাকেও চলে যেতে হলো। আমরা দুজন চলে এলাম ঢাকায়। দুজনেরই একটা ইচ্ছে, দুজনই হব পুলিশ অফিসার। সমাজকে ঘিরে থাকবো প্রাচীরের মতো। সমাজের আনাচে কানাচে যত পাপ, সেখানে হানা দেব হায়নার মতো। তার আগে ফিরে আসবো আবার গায়ে। ততদিনে মা হবে মিনা, মা হবে রিনা। আমাদের দুজনেরই ঘরে হেসে উঠবে দুটি ভবিষ্যৎ, যাকে সবাই বলে শিশু, যার দিকে তাকিয়ে সব মানুষের দৃষ্টি চলে যায় বহু দূর, যাকে কেউ ডাকে সোনা, কেউ ডাকে মানিক। ভেবেছিলাম আমরাও ডাকবো, তুমি ঠিকই ডাকলে। জানি, আমি জানি রেশাদ, রেশাদ আমার সব মনে পড়ে। কষ্ট হয় শুনতে, মনে করতে কষ্ট হয়। রেশাদ, আমি পুলিশের সর্বোচ্চ পদে আসীন এক ব্যক্তিত্ব। জানো, জানো কথাটার অর্থ কি? জানো না রেশাদ, তুমি জানো না। তোমার জানার কথা ছিল, জানা হয়নি। তুমি তো জানো না, মনের সমস্ত মমতাকে রেখে কর্তব্য করে যাওয়াই আমাদের ধর্ম।
কর্তব্য শেষ করে একান্ত নিভৃতে বসে কেঁদে যাওয়ার কথা ভুলে, সম্পূর্ণ ভুলে কাজ শেষ করাই আমাদের কাজ। রেশাদ, রেশাদ, আমারও মনে পড়ে। মনে থাকবো? আমার ঠিকই মনে থাকবো না তোমার? থাকবো না না। ঢাকা যাইয়া খালি থাকবা পড়াশোনা লইয়া? আমার তো পড়াশোনা নাই, আমি থাকুম তোমার চিন্তা লইয়া। মিনা, কও। কতদিন তো আমার বুকের টুকটুক আওয়াজটা শুনছো না? শুনছি। শুনো নাই, খেয়াল কইরা শুনো নাই। শুনলে বুঝতা ওইটা এখন আর টুকটুক কয় না, কয় মিনা কই, মিনা কই। আমার মনে হয় আমাগো ঘরে একটা চাঁদের মতন পোলা আইব। কখন কিরকম থাকো জানাইও। মনে হয় রিনা ভাবির মাইয়া হইব। তাই মনে হয়? যদি রিনা ভাবির মাইয়া হয় তাহলে আমার পোলার লগে আমি বিয়া দিব। এইটা কেমনে? দুজনের বয়স যে সমান হইব। হোক গা সমান, বিয়া আমি দিমুই দিমু, তুমি দেখো। আচ্ছা আচ্ছা, তাই দিও। আচ্ছা। কি মিনা, চুপ কেন মিনা? যদি যদি আমি এই সময় মইরা যাই, যদি ওর সৎ মা হয়? মিনা, যাওয়ানের সময় আমারে কান দিয়া যাইবা? না গো, তুমি আমারে কও, যদি আমি না থাকি, যদি ওর সৎ মা হয়? কোনোদিন ওর সৎ মা হইব না। কোনোদিনও সৎমা হইব না, একই কথা আমিও রিনাকে বলেছিলাম। আজ পর্যন্ত সে কথা আমিও রেখেছি, তুমিও রেখেছ। জীবনের দুই মেরুতে দাঁড়িয়েও তোমার আর আমার কথা একই হয়ে গেল। জীবনের এক মেরুতে দাঁড়িয়ে তোমার আর আমার শেষ কথা কি ছিল রাশেদ? মনে পড়ছে না? না, স্বাভাবিক রাশেদ। মানুষ যা হারায় তা মনে রাখে, যা পায় তার হিসেব রাখে না। জীবনের ধাক্কায় আমি জীবন হারিয়েছি, আমার তাই প্রতিটি মুহূর্ত মনে পড়ে। তুমি ভাগ্যবান, জীবনে মার থেকে বেঁচে গেলে, হারালে না কিছুই। হারায়নি কিছুই, হারিয়েছে শুধু রেশাদ। রাশেদ কিছুই হারায়নি। রাশেদের জীবন রেশাদকে ছাড়া কি অর্থহীন ছিল না? রাশেদের পাশাপাশি চলা রেশাদের জীবন অন্য মেরেতে গিয়ে কি হারিয়েছে? জীবন। সে জীবনের ভিত্তি ছিল কে? রাশেদ নয়। রেশাদ দূরে সরে যাওয়া কি রাশেদের কাছে সমস্ত অবলম্বন হারিয়ে যাওয়া নয়? বল রাশেদ, বল। কথা বদলাও রেশাদ। তুই এর নৈকট্য ছিল অতীতে, তুমি দূরত্ব বদলাতে আমি রাজি নই। রাশেদ, তুমি আমার কাছে একটা স্মৃতিচারণ, আমিও তোমার কাছে তাই। সেই কারণেই আমার নাজু তোমার আরিফের স্ত্রী হতে পারে না। আরিফ নাজুকে না পেলে আরিফের জীবনে অন্ধকার নামবে, আমি জানি। কিন্তু আরিফকে না পেলে নাজুর জীবনে কি আলোর সম্ভাবনা থেকেই যাবে? আমার দিকে তাকাও রেশাদ। কেন রাশেদ? জবাব দেবে তুমি তোমার কাছে। তাহলে আমি এখানে এসেছি কেন রাশেদ? কারণ আমি আজও বিশ্বাস করি, আমার সামনে দাঁড়ানো তোমার নিজের সামনেই দাঁড়ানো। আমার কাছে জবাব দেয়া নিজের কাছে জবাব দিই না, আজ তা নয়। তবে আরিফের সামনে জবাব মানে আমার কাছে জবাব। কিন্তু নাজুর সামনে জবাব মানে নিজের কাছে জবাব নয়। হতে পারতো হয়তো। আমার অর্ধেক অতীত দিয়ে তুমি বাকি অর্ধেক ঢেকে দেবে? দেব। কেন? কেননা তোমার লুকিয়ে রাখা অর্ধেক অতীত জানার পর আরিফ আর নাজুকে চাইবে না। আমার অর্ধেক অতীত জানার পর আরিফ নাজুকে আর চাইবে না? চাইবে না। চাইবে না, চাইবে না। তুমিও জানো চাইবে না। না হলে কেন কেন তুমি তোমার আরিফের কাছে পলাতক, অচেনা, অজ্ঞাত? কেন কেন আরিফ আজও জানে না তার বাবার আসল চেহারা আছে এই চেহারার আড়ালে? কেন রেশাদ? কেন জানো না রেশাদ? কেন তুমি জানো না? তুমি জানো। আমি জানি রেশাদ, একটা দিন ছিল যখন তুমি তোমার নিজের চেহারা চিনতে, নিজের প্রতিটি পদক্ষেপ জানতে। তুমি তখন ছিলে স্বচ্ছ, নিজের কাছে বলি সবার কাছে। আজ তা নয় কেন রেশাদ? আজ তুমি মুখোশ এঁটে আছো কেন রেশাদ? আমি মুখোশ এঁটে আছি। আছো তোমার কাছে, আরিফের কাছে। আমার কাছে, আরিফের কাছে। কারণ তুমি নিজেকে নিজে ঘৃণা করো। রাশেদ, কি মনে হচ্ছে জানো? জানি। মনে হচ্ছে কেন আরিফ নাজুকে ভালোবেসেছিল, কেন অন্য কাউকে ভালোবাসেনি, কেন আরিফ, আমার বুকে লুকানো আরিফ, আজ আমার সামনে দাঁড়িয়ে জবাব চায়। যদি তা না হতো তাহলে এখানে রাশেদ দাঁড়ানো থাকতো না। যদি রাশেদ না থাকতো তাহলে এতক্ষণ তোমার এই মুখোশ খুলে যেত। এখানে দাঁড়ানো অন্য কেউ এত কথা বলার সুযোগ পেত না। কিন্তু আমার সামনে যে তোমাকে আসতেই হতো। যদি না আসতে হতো, যদি না আসতে হতো, তাহলে আসতে হতো আরিফের সামনে।
আসতেই হতো, আসতেই হতো। বলেছিলাম রেশাদ, বলেছিলাম, তোমাকে আমি বলেছিলাম। রেশাদ, রেশাদ, এক্ষুনি চল পুলিশের কাছে। কাউকে ছাড়বো না আমরা, কিন্তু তার আগে জানতে হবে কারা করেছে এ কাজ। তাছাড়া আমরা দুজনে এখন পুলিশ সার্ভিসে জয়েন করতে যাচ্ছি, এর শোধ আমরা ঠিকই নেব। রেশাদ, রেশাদ, চুপ করে আছিস কেন? রেশাদ, কথা বল। রেশাদ, তুই কাঁদিস না কেন? রেশাদ, ডাকাতটা তোর মাকে খুন করেছে, তোর বোনকে নিয়ে গেছে, তোর ভাইকে পুড়িয়েছে। রেশাদ, রেশাদ, তুই কথা বল, তোর চোখে অশ্রু দেখতে চাই। রেশাদ, রেশাদ, তুই সুস্থ হ, তুই সুস্থ হ। রেশাদ, রেশাদ, ওকে, ওটা বের করলি কেন? হ্যাঁ, সিঁড়িটা ছিঁড়ে ফেললি কেন? রেশাদ, আমার মাকে খুন করেছে, আমার ভাইকে খুন করেছে, আমার বোনকে নিয়ে গেছে কারা? আমরা ঠিকই জানতে পারবো। আমি জানি। জানিস? জানিস রেশাদ? বল, তুই আমাকে বল, এক্ষুনি আমি যাচ্ছি থানায়। থানায় আমি যাব না। রেশাদ, তুই থানায় যাবি না? না, থানায় যাব না, আদালতে যাব না। রেশাদ, আমি ওদের সবাইকে আমার কাঠগড়ায় দাঁড় করাবো, রায় দেব আমি। আমি কিন্তু যাচ্ছি। রেশাদ, রাশেদ, রাশেদ, পথ ছাড়। না, আমার পথ থেকে সর রাশেদ। এতদিন একই সঙ্গে একই পথে চলেছি আমরা। তোর পথ খোলা, আমার পথের উপর ডাকাত। আমার পথের উপরে তাই। তাহলে আয় আমার সঙ্গে। না, তোকে আসতে হবে আমার সঙ্গে। না রেশাদ, আমি তোর পথ ছাড়বো না। রাশেদ, তোকে সরতেই হবে। আমি সরবো না। সর রাশেদ। ভুল রেশাদ, ভুল করিস না। সর রাশেদ। তোকে ভুল করতে আমি দেব না। তোর কাছে যা ভুল আজ আমার কাছে তাই নির্ভুল। আমি জেনে শুনে তোকে অন্ধকারে যেতে দেব না। যার জীবন অন্ধকার কি করবে সে আলো দিয়ে? রেশাদ, মিনা এখনো বেঁচে আছে। মিনার কোলে শিশু আসবে, আলোর কোনো সম্ভাবনাই কি তুই দেখছিস না? তোরও ঋণা আছে, তার কোলের শিশু আসবে। তারপরও তোর মা আছে, বোন আছে, ভাই আছে, সবাই আছে। আমার কেন নেই? কেন থাকলো না? কেন থাকবে না? জবাব দে, জবাব দে তুই। জবাব আমরা ঠিকই চাইবো। আমরা? কারা আমরা? তুই, আমি, আমাদের মতো যারা। কেমন করে বুঝবি? কেমন করে বুঝবি তোরা? বুকে যার আগুন লাগেনি সে কেমন করে বুঝবে কেমন তার জ্বালা? বুঝবে না, তোরা কেউ বুঝবে না। পথ ছাড়। না রেশাদ, না। সর তুই। রেশাদ, রেশাদ, সরি, আমি কিছু জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। সত্যি কথা বলো। করতেছি, করতেছি। আমার মাফ করে দাও বাবা, তোমার পায়ে ধরতেছি বাবা, আমার মাফ করে দাও। চুপ। বাবা, আমি সব স্বীকার করতেছি বাবা। আমি শত্রুতা করে তোমাকে বাড়ি ডাকাইতে করেছি। আমার তুমি পুলিশের হাতে দিয়ে দাও বাবা, আমার বিচার করো বাবা। বিচার? বাবা, মোড়ল, তোমার বিচার হবে আমার হাতে, শাস্তি হবে আমার হাতে। বাবা, আমার জানে মারো না বাবা। মারবো না? না, কি নাম রাখবা মাইয়ার? নামটা আমি দেই। দাও। নাম রাখো নাজু। একটা কথা কই, এই যে তোমারে কইছিলাম নাজুর যেন সৎমা না হয়, কথাটা আমি ফিরে লইলাম। কতদিন আর একলা থাকবা তুমি? রিনা, রিনা, আমি একলা হয়ে যাবো কেন? আল্লাহ আমার একলা করে নিব কেন? আমার ঘরের পিদিম এমনি আচমকা নিব কেন? রেশাদ ভাইয়ের কোনো খোঁজ পাইলা? না। একলা একলা ভাবির দিনগুলা না জানি কেমন কাটতাছে। ভাবিরও তো সময় ঘনাইছে, তারও তো কোনো খোঁজ পাইলাম না। খবর আমি জানতাম রিনা। ওখানে মিনা নামে সেই রসিক মেয়েটি তোমারই মতো চলে গেল। রিনা একা করে গেল রাশেদকে, মিনা একা করে গেল রেশাদকে। কিন্তু আমি তো একা হওয়ার আগ মুহূর্তে পর্যন্ত রিনার কাছে ছিলাম। রেশাদ তো ছিল না মিনার কাছে। একা হওয়ার অনেক আগে রেশাদ একা হয়ে গেল। স্যার, এসপি সাহেব এসেছেন। হ্যাঁ স্যার, এখন হঠাৎ? আসতেই হলো। শুনলাম আপনার। জি স্যার, এই সপ্তাহটা আমার জীবনের বোধহয় সবচেয়ে স্মরণীয় সপ্তাহ হয়ে থাকবে স্যার।
একদিকে আমার কাজে যোগদান, অন্যদিকে রাশেদ, সান্ত্বনা আমি আপনাকে দেব না। এসব ঘটনার কোনো সান্ত্বনা নেই, সান্ত্বনা হয় না। শুধু এইটুকুই বলবো, হোয়াট এভার উইল বি উইল বি। বাচ্চাটা কি? নিয়ে এসছি স্যার। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু বি হার ফাদার, অ্যাট দ্য সেম টাইম হার মাদার অলসো। আই উইশ ইউ সাকসেস। বাই দ্য ওয়ে, আপনার বন্ধু, আই মিন মিস্টার রেশাদ মল্লিক, জি স্যার। তার কি কোনো খোঁজ পেলেন? না স্যার। শুনলাম তার স্ত্রীও নাকি। জি স্যার, একটা ছেলে রেখে গেছেন। স্যাড, ইটস রিয়েলি স্যাড। জয়েন করলে হি কুড বি ওয়ান অফ আওয়ার মোস্ট প্রমিজিং অফিসার্স। সাডেনলি হি ডিসঅ্যাপিয়ার্ড। ওদিকে তাদের গ্রামের মোড়লের মার্ডার কেসটার কিছু হলো? না স্যার, যিনি ইনভেস্টিগেট করছিলেন তিনি কিছু ট্রেস করতে পারছেন না। মনে হচ্ছে মার্ডারার ইজ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। জি স্যার। ওকে, আমি তাহলে এখন আসি। ঠিক আছে স্যার। কে কে কে? গলা তুললে বিপদটা আরো তাড়াতাড়ি আসবে। তুমি কে? আমি রেশাদ মল্লিক, আর সাত মল্লিকের ছেলে। তুমি তুমি বাবা আরশাদের ছেলে? মনে আছে তাহলে রহমত সাহেব? আরশাদ আপনার বন্ধু ছিল, সবচেয়ে কাছের মানুষ ছিল। একদিন হঠাৎ আরশাদ নামের মানুষটা মরে গেল। আপনি জানালেন ব্যবসায় তার কিছুই পাওনা ছিল না। আরশাদ নামের সে মানুষটার স্ত্রী আমার মা, তাই বিশ্বাস করলেন, আর বিশ্বাস করলাম আমিও। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো সত্যি কথাই বলেছিলাম বাবা। রহমত সাহেব, কয়েকদিন আগে আমি একটা ডায়েরি পেয়েছি। ডায়েরি? আমার হাতের ডায়েরিটা দেখুন তো, চেনেন নাকি? মানে আমার হাতে এটা কি? চাকু। এবার স্বীকার করুন তো, একটু শুনি। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি না হয় এক্ষুনি তোমার বাবার পাওনা টাকা তোমাকে লিখে দিচ্ছি। সেই টাকাগুলো দিয়ে আরশাদ নামের লোকটাকে কি আবার ফিরিয়ে আনা যাবে? বরং বরং আমার মতোই আপনার ছেলেও না হয় বৃত্তিহীন হয়ে যাক, বুঝুক সে কেমন লাগে। নিশ্চয়ই রেশাদ, আর কেউ না জানুক, কোথাও কোনো প্রমাণ না থাক। আমার মন বলে সেটাই সবচেয়ে বড় প্রমাণ। রেশাদ, আইনের চোখ তুই ফাঁকি দিয়ে গেলেও আমার মনকে তো তুই ফাঁকি দিতে পারিস না। নিজের মনকে তুই ফাঁকি দিচ্ছিস কেমন করে? আচ্ছা রেশাদ, তুই তো জানিস আমি শহরে আছি, একবারও কি দেখা করতে ইচ্ছে হয় না? যদি যদি এমন হয়, যদি সত্যি হয়। এসপি সাহেব আছেন? জি আছেন। সত্যি হয় এমন তাহলে ঘটে, কেমন করে যেন কাকতালীয় ঘটনা আজও ঘটে। আমি বোধহয় নতুন এসপি সাহেবের সামনে। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, অনেকদিন পর। আছিস কেমন? তুই কেমন? তোমরা বাক্স দুটো টেবিলে রেখে গাড়িতে যাও। কিসের বাক্স? এসপি হওয়ার জন্য অভিনন্দন হতে পারে, আবার একজন ব্যবসায়ীর তরফ থেকে এসপিকে দেয়া ভেটও হতে পারে। যেভাবে নিস। কোনোভাবেই যদি না নিই তাহলে ওটা তোর মেয়ের জন্য রইল। আগামীকাল তার জন্মদিন। যদি বলি সেটাও নেব না। তাহলে জানতে চাইবো কেন? এখন তুই শহরের ব্যবসায়ী, আমি এ জেলার এসপি, এছাড়া আর কোনো সম্পর্ক থাকার কারণ নেই। নেই বুঝি? অন্য কোনো সম্পর্ক থাকলে আজ তোর পুলিশ অফিসার থাকার কথা। আপাতত তুই ব্যবসায়ী, তোর অঢেল টাকা, আমি পুলিশের লোক, আমাকে নজর রাখতে হচ্ছে কেন অঢেল টাকা। ওগুলো নিয়ে যা। বেশ, তো নিয়ে যাব। উঠলি যে? কারণগুলো তুই বললি তো। এসপির বাড়িতে একজন ব্যবসায়ী চা খেতে পারে? পারে, যদি সে ব্যবসায়ী জোড়হাত করা ব্যবসায়ী হয়, এবং যদি সে এসপির করুণায় বিগলিত বোধ করে। আমি তার আওতায় পড়ি না রাশেদ। রেশাদ বল। গ্রামের মোড়ল খুন হয়েছে 5 বছর আগে। কয়েকদিন আগে খুন হলো ব্যবসায়ী রহমত খান। দুজনের কেউই ভালো মানুষ ছিল না। তাই নাকি? জানি না তো। তুই ভালো আছিস? এখন এসব প্রশ্ন আবান্তর। রেশাদ, আমার এখানে এরপর বোধহয় আর আসবি না। আসবো না? কিন্তু আমি জানি তুই আর একদিন আসবি। আরেকদিন? হ্যাঁ, মাত্র আর একদিন। কি কারণে? কারণটা আমাকে বলে দিতে হবে। বড় আশা করেছিলাম এটুকুতেই তুই বুঝতে পারবি। সে যাকগে, তোর ছেলে কোথায়?
রাশেদ, তোর কি ধারণা আমি আমার বুদ্ধি হারিয়েছি? না তো, ধারণা তুই তোর বিবেক হারিয়েছিস। যদি বলি তুই যা ভাবছিস তা মিথ্যে। কি ভাবছি আমি? বড় আশা করেছিলাম তুই একটুতেই বুঝবি। আচ্ছা, আসি। রেশাদ, আর 1 মিনিট, শুধু শুধু একটা কথা বলবো। মানুষ সারা জীবনে একটিবার হলেও নিজেকে একজন ভালো মানুষ ভাবতে চায়, সে একজন সৎ মানুষ। এক মুহূর্তের জন্য হলেও সে তা চায়। তেমন সময় যখন আসবে তখন তুই আবার আসবি। আমি সেদিনটির জন্য তাকিয়ে থাকলাম। আমি সেদিনটা এড়িয়ে যাব, দরকার হলে ডিঙিয়ে যাব। আমি আশা করব তুই তা পারবি না। যদি যদি তা সত্যি না পারিস, সত্যি যদি আরেকদিন দেখি ওই দরজা পেরিয়ে তোকে ঢুকতে, তাহলে সেদিন ভাববো আবার এসেছে সে রেশাদ, যাকে আমি চিনতাম, যাকে আমি আমার মতো জানতাম, যাকে আমি বন্ধু বলে জানতাম। আমি আসবো না। তোকে আসতে হবে। আসবো না। আসবি না। বাপি, আরিফ। বাপি, বাপি বলো, যা বলেছ সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আমার চোখের সামনে আমার বাপির হাতে হাত করা আমি দেখতে পারবো না। আমি না চাইলে কেউ আমার হাতে হাত করা জোর করে পরাতে পারে না। হ্যাঁ, তাই কেউ আমার বাপির হাতে হাত করা পরাবে না। বাপি, বাপি তুমি বলো, এতক্ষণ তুমি যা বলেছ সব মিথ্যে। না বাপি, না, এ সত্যি। বাপি, বাপি, বাপি আমাকে মাথা উঁচু করে থাকতে দাও। সেই জন্যই বলবো এ সত্যি। বাপি, বাপি আমাকে পৃথিবীতে দুর্বল করে দিও না। আরিফ, আরিফ, আমার জন্য কেন দুর্বল হবে? আমাকে শুধু এইটুকু ভাবতে দাও, আমি একজন সৎ মানুষের ছেলে, আমি একজন ভালো মানুষের ছেলে। এই অহংকার তুমি ছিনিয়ে নিও না বাপি। বাপি, বাপি সব যাক, আমার জীবন থেকে সব কিছু মুছে যাক, শুধু এই অহংকারটুকু থাক। আমাকে জানতে দাও আমি একজন সৎ মানুষের ছেলে। তুই ভাবতে পারছিস না বাপি? সত্যি কি এটা ভাবতে পারছিস না? সত্যি করে বল আরিফ, সত্যি করে বল। না বাপি, না। আরিফ, ভাবতে পারো না? তোমার বাপিকে তুমি সৎ মানুষ ভাবতে পারো না? আমি পারি। তুমি পারো? পারি। আমার বাবা পুলিশের লোক, কিন্তু আমি তো তা নই। আমি একটি মেয়ে, একটি সমাজের মানুষ। আমার মাথা তো নত হয়ে আছে ওই মানুষটির সামনে, যে মানুষ প্রতিশোধের অন্ধকারে তলিয়ে যেতে যেতে অন্তরে জ্বালিয়ে রেখেছে সততার দ্বীপ। নাজু সবাই জানবে আরিফ একজন খুনির ছেলে, আরিফ একজন অসৎ ব্যবসায়ীর ছেলে। তো আমি তো জানবো একজন প্রতিহিংসার আগুনে পুড়তে থাকা একজন হতভাগ্য ভালো লোকের ছেলে। নাজু কতদিন সবাই তোমার মতো ভাবে না, তুমি একা ওদের পাশাপাশি কতদিন ভাবতে পারবে? আরিফ, আমি এদেশের সবচেয়ে আপোষহীন একজন পুলিশ অফিসারের মেয়ে। আমার মত অন্যের মতামতের ধাক্কায় টলতে শেখেনি। জবাব দে, জবাব দে বাপি, জবাব দে। পারলে না আরিফ, পারলে না জবাব দিতে? তোমার সম্পর্কে আমার ধারণাকে ছোট করো না আরিফ। কথা বলো আরিফ, বলো বলো। বাপি, বাপি, আমি স্থির বিশ্বাসে জানবো আমি একজন শক্তিমান মানুষের ছেলে। আমি রেশাদ মল্লিকের ছেলে, যে কোনো দিন অন্যায় সহ্য করেনি। অন্যায় দিয়ে অন্যায়ের প্রতিরোধ করতে করতে সে নিজেকে বৃত্তের চরম শিখরে টেনে তুলতে তুলতে অন্তরে কেঁদেছে। নিজেকে ন্যায় থেকে দূরে সরতে দেখে প্রতি মুহূর্তে কেঁদেছে। আমি সেই রেশাদ মল্লিকের ছেলে, যে প্রচন্ড সাহসে স্বীকার করে তার দোষ, প্রচন্ড শক্তিতে বলতে পারে আমি ধরা দিতে এসেছি, আমি খুনি, আমি একজন অসৎ ব্যবসায়ী। এবার যে তোকে যেতে হবে, যাওয়ার আগে একটা কথা বলবো। রিনা যা ভেবেছিল বল, বাকিটুকু বল রেশাদ, বল। মিনাও তাই ভেবেছিল। সে ভাবনা সত্যি হবে? হবে রাশেদ, হবে। রাশেদ বল, হবে? হবে। নাজুকে আমি বিনা দ্বিধায় আরিফের হাতে তুলে দেব। রাশেদ, এই মুহূর্তে মনে হচ্ছে আমি যদি চিৎকার করে কাঁদতে পারতাম, যদি ছেলে মানুষের মতো কাঁদতে পারতাম,
আমার বাড়ির চারিদিকে একটাও পুলিশ নেই, আমার ঘরে একটাও টেপ রেকর্ডার নেই। কেন জানিস? কারণ এখন তুই সেই রেশাদ, একদিন রাশেদকে ধাক্কা দিয়ে ফেলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে রেশাদ, সেই রেশাদ। এই রেশাদ অবারিত সাহস স্বীকার করে নিজের অন্যায়। আমি 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 নিজে তোকে নিয়ে যাবো রেশাদ। চল রাশেদ, চল। যাওয়ার আগে আমাদেরকে দোয়া করবেন না বাপি? দোয়া? হ্যাঁ হ্যাঁ, এখন দোয়া করতে পারবো। দোয়া করার যোগ্যতা এখন আমার আছে। ওয়েলকাম ওয়েলকাম রাশেদ। রাশেদ, এই অফিসে আমার আজ শেষ দিন। কাল থেকে তুমি বসবে এখানে। ভাবতে ভারী অদ্ভুত লাগছে, সেই একদিন তোমার ঘরে গেলাম, তখন আমি এসপি, আজ তুমি আমার ঘরে, তুমি ডিআইজি, কাল থেকে আইজি। অনেক কটা বছর। আমি রিটায়ার করার আগের মুহূর্তে তুমি এমন আশ্চর্য কৌশলে রেশাদ মল্লিককে অ্যারেস্ট করলে, ফলে তোমার প্রমোশন হলো। প্লিজ প্লিজ ডোন্ট প্রেজ মি। আমার সারা জীবনে, সারা ক্যারিয়ারে বহু কাজের জন্যে আপনার প্রশংসা আমি নিয়েছি হাসি মুখে। এই একটা প্রশংসা আমাকে নিতে হচ্ছে বড় কষ্ট করে, স্যার। আই সি। রেশাদ was your best friend. He is still my best friend, স্যার। সে আমার সবচেয়ে বড় বন্ধু। ওকে ধরে আমি কোনো গৌরব অনুভব করতে পারি না, স্যার। রাইট স্যার, যত প্রশংসা আমি পেয়েছি, মনে হয়েছে সব প্রশংসা আসলে রেশাদে পাওয়া না। যে নিজের অন্যায়কে অন্যায় বলে স্বীকার করেছে, কি দুঃসাহসে, ধরা দিয়েছে প্রচণ্ড আত্মবিশ্বাসে। রাইট স্যার, ওর ছেলের সঙ্গে আজ আমার মেয়ের বিয়ে। পুলিশ অফিসার হিসেবে ওকে আমি অ্যারেস্ট করেছি। ওর বন্ধু হিসেবে সেই সঙ্গে হাসি মুখে তারপর থেকে কাঁদছি, স্যার, শুধু কাঁদছি। এতক্ষণ মোহনায় ভোর নামে নাটকের অভিনয় শুনলেন। রচনা জিয়া আনসারী। বিভিন্ন ভূমিকায় রূপদান করলেন রাশেদ সৈয়দ আহসান আলী, রেশাদ কেরামত মওলা, আরিফ মনোজ সেনগুপ্ত, নাজু দিলশাদ রেজা, মিনা রুবি আফরোজ, রিনা লায়লা হাসান, রাশু বখতরুন্নেসা আজিজ, এসপি জিয়াউল হুদা, রহমত নরেশ ভূঁইয়া, মোরল আব্দুল মতিন, পুলিশ চৌধুরী এলান উদ্দিন এবং আসাদ মঈনুদ্দিন আহমেদ বাপ্পি। শব্দগ্রহণে মোহাম্মদ সেকান্দার আলী, শব্দ সংযোজনা ও সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন রামিন্দু মজুমদার।